অনেক ধন্যবাদ ডক্টর আলামিন যুক্ত হয়েছেন। আমরা তো দুর্যোগ বা প্রাকৃতিক এই ধরনের ব্যবস্থাকে আমরা কোনোভাবেই তো আর সাধারণ মানুষ হিসেবে সেটাকে আটকাতে পারবো না। আমাদের হয়তো কোনো না কোনোভাবে এর মধ্যে পড়তে হবে এবং তার কিছু অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশে অতিবৃষ্টি হচ্ছে, বন্যার সংখ্যাটি দিনকে দিন বাড়ছে এবং একই সাথে তো ভূমিকম্পের এক ধরনের সতর্কতার মধ্যে আমরা আছি। এই বাস্তবতায় যে কথাটি সবাই বলছে যে এই যে তিব্বতের যে পাহাড়ের যেই বলা যায় এটি যে আইস ভেঙে পড়েছে, অর্থাৎ যেই আইসবার্গের যে অংশটি আসলে ভেঙে পড়েছে সেটি জলবায়ু পরিবর্তনের কারণেই হয়েছে, যেটি অনেক আগে থেকেই হয়তো সতর্ক অবস্থায় ছিল, বলা হচ্ছিল বারবার এই যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। তাহলে সামনের দিনগুলোতে কি এই ধরনের ঘটনা আরও আমরা দেখতে পাবো? ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্যে। আমি ৭১-এর সকল দর্শক শ্রোতা যারা আছেন ওনাদেরকে আপনার মাধ্যমে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। এখন প্রশ্নের ব্যাপারে ফিরে যাওয়া যাক। এটা অনেকদিন আগে থেকেই বলা, জলবায়ু পরিবর্তনের একটা বিষয় এখানে আছে। কারণ আমরা বারবার বলে এসেছি বহু আগে থেকে যে হিমালয়ের পর্বতের যে জমাট বরফ আছে তা আস্তে আস্তে গলে যাচ্ছে এবং যে বড় বড় ইয়েগুলো আছে, হিমবাহগুলো আছে, সেগুলো গলে এক জায়গায় এসে লেকের মতো হয়ে পানিটা জমাট মানে জমছে। এটার পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। এখন পর্বতের অনেক উপরে আপনার যখন পানির আধারটা আস্তে আস্তে পরিপূর্ণ হয়ে যায় এবং তাতে আরো যোগ হয় আমাদের স্বাভাবিক বৃষ্টিপাত, অথবা এখন জলবায়ু পরিবর্তনের ফলে আপনারা যেটা দেখতে পান যে অল্প কিছু সময়ে অধিক বৃষ্টিপাত হওয়া, যেটা ফ্ল্যাশ ফ্লাডের একটা বড় ধরনের কারণ। আমাদের দেশেও যেটা হচ্ছে, যেটা চট্টগ্রামবাসী গত ২-১ বছর ধরে সবসময় দেখে আসছে, যে জাস্ট ৩-৪ ঘন্টার একটা বিশাল বৃষ্টি, ওই বৃষ্টির পানিটা ধরতে পারছে না, ডিসচার্জ করতে পারছে না এবং এটা ফ্ল্যাশ ফ্লাড হিসেবে চলে যাচ্ছে। ঠিক তেমনি আপনার যখন হিমবাহর নিচের অংশটা আস্তে আস্তে ফাটল ধরে গেছে, তখন আর ওই এটা এটা অনেকটা বলের মতো আপনার, যেটাতে পানিগুলা ছিল ধরতে পারছে না, ছেড়ে দিয়েছে এবং ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা যেভাবে অনেক উপর থেকে যখন নেমে এসছে, পুরো পানি তোড়ে জি, নিচের অংশটা ভেসে গেছে। জি। এটা সিম্পল মেকানিজমে এসছে এবং এসে এটা এরকমই হওয়ার কথা, এটা অন্যরকম কিছু হওয়ার কথা কিন্তু না। তার সাথে যে ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে সেটি তো হ্যাঁ, অবশ্যই মর্মান্তিক। না, আম ওইটা আলাদা ব্যাপার। জি। এটা হলো আপনার মেকানিজম, হাউ ওয়াটার ফল ডাউন, জি। পরিষ্কার কথা, ওইটা আব মেকানিজম। আব আর আব্দুল যে বাতেন, সেটা হচ্ছে যে ডিভাস্টেশনটা আমাদের হয়েছে, দেশে যে ধরনের এই দুর্যোগগুলো এখন পর্যন্ত হচ্ছে সেখানে আ আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে এ ধরনের বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করার জন্য দেখেন ওই প্রস্তুত আছি দুর্যোগটা হয়তো কিনা ঠেকানো আসলে? যেত জি। বড় একটা বাঁধ টাদ দিয়ে, কিন্তু নেপালের মতো কান্ট্রির পক্ষে তো এটা সম্ভব না। না, জি অবশ্যই। হ্যাঁ, আব্দুল বাতেন। এইখানে আমাদের যারা জি, গরিব আমার দেশ আমার প্রশ্নটা আরেকজন আমার অতিথির কাছে ছিল। জি। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে তো সব সরকারের আমলেই কিছু কিছু প্রস্তুতি থাকে এবং এক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর একটা প্রশিক্ষণ আছে এবং সেনাবাহিনীর যে দুর্যোগ ব্যবস্থাপনার যে সেল আছে সেটা যথেষ্ট প্রশিক্ষিত এবং দক্ষ। কিন্তু আমাদের যেটা যেটা জানি না নেপালেও এই ধরনের হয়েছে কিনা, মানে আমাদের যেটা সমস্যা আমরা সাধারণত দেখি যে দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে যখন সতর্কতা জারি করা হয়, পূর্বাভাসটা আমরা টাইমলি পাই না। আমরা প্রথম হলো পূর্বাভাসটা আমরা টাইমলি পাই না, আর যখন আমরা পূর্বাভাস দেই অনেক অনেক সময় মানুষ সেটাকে বিশ্বাস করেন। বিশ্বাস করে না বা গুরুত্ব দেয় না, অথবা তাদের যা কিছু ধন সম্পদ আছে সেগুলোর মায়ায় ওই ঘরবাড়ি ত্যাগ করতে চায় না। আর আমাদের যে শেল্টার গুলো আছে, মানে সাইক্লোন শেল্টার। আশ্রয় কেন্দ্রগুলো আছে, সেগুলোও একেবারে খুব যে ভালো কিছু তাও না, রক্ষণাবেক্ষণ নাই। তো নানান কারণে আমরাও কিন্তু ঝুঁকিমুক্ত রই।
অবশ্যই সেই ঝুঁকি সামনের দিনগুলোতে মোকাবেলার জন্য এই যে এই সমস্যাগুলো আসলে আমরা আলোচনা করি যে শেল্টার হোমগুলো একই সাথে আগে থেকে সতর্কবার্তা দেবার যেই বিষয়টি, বিশেষ করে আবহাওয়া অফিসের প্রতি তো এক ধরনের মানুষের বিরূপ আচরণ, কারণ বলে আজকে বৃষ্টি হবে, দেখে অনেক রোদ, কালকে রোদ হবে, তখন দেখা যায় বৃষ্টিতে পুরো ঢাকা শহর একদম ডুবে গেল। এই বাস্তবতার মধ্যে থেকেই সরকার নিশ্চয়ই এই বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করছে আমরা ধারণাই করতে পারি। সেই জায়গায় আমাদেরকে কতটুকু আশ্বস্ত করতে পারেন ফজলে হুদা বাবু? জি ধন্যবাদ। প্রথমেই এই দুর্যোগে যে নেপালের এই বিশাল দুর্যোগে প্রায় ৩৬০ জন এ পর্যন্ত মারা গেছেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা। বিভিন্ন দেশের মানুষ মারা গেছেন, ভারতের গেছেন, ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে যারা আসে তাদের গেছে, বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে, রাস্তাঘাট, নেপালের সকল নাগরিকদের প্রতি এবং ওই এলাকার সকল নাগরিকদের প্রতি আমাদের সমবেদনা। বোধহয় বাংলাদেশ সরকার ইতিমধ্যেই একটা ত্রাণের টিমও পাঠিয়ে দিয়েছে। এক, দুই, আপনি যেটা বলেছেন যে এই দুর্যোগ নিয়ে আমাদের নির্বাচনে একটা ইস্তিহার আছে, আমরা আগেই এই ব্যাপারে বলেছি, এবারে বাজেটও অ্যালোকেশন করা আছে এবং কাজ চলছে। আমরা এটার যতটুকু সতর্কতা নেয়ার, বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে। তারপর আপনি দেখছেন যে এটার মূল কারণ কি, এটার যদি এই যে নেপালের বিষয়টা যেটা আমাদের এক্সপার্ট বললেন অধ্যাপক সাহেব, সেটা হচ্ছে যে এইটা মূলত হচ্ছে যে গ্লোবাল ওয়ার্মিং, মানে এই যে ওয়েদারের যে একটা জলবায়ুর যে পরিবর্তনটা, এটা আমাদের দেশে যেভাবে এসছে। আমি গতকালকে একটা আর্টিকেল পড়ছিলাম যে ঢাকা শহরেরই তাপমাত্রা গত 8 বছরে 10 ডিগ্রি বেশি হয়ে গেছে অ্যাভারেজ, এবং আমার ধারণা বা অনেকের প্রজেকশন যে এটা হয়তো 35 ডিগ্রি অ্যাভারেজ থাকবে এরপর, বা 40 ডিগ্রিতেও উঠতে পারে, উত্তরাঞ্চলে আরো বাড়তে পারে, কারণ নদীগুলো শুকনো, আমরা পানি ধরে রাখার জন্য যদিও এখন খাল বিলগুলো করছি। এবং আপনি জানেন যে প্রত্যেক বছর আমরা 5,000 বৃক্ষ রোপণের ব্যবস্থা করেছি, গাছ রোপণ করবো আমরা, সরি 5 কোটি প্রত্যেক বছর। আগামী 5 বছরে আমরা 25 কোটি আমরা বৃক্ষরোপণ করব। তো এইগুলো নেওয়া হয়েছে প্রিকশনগুলো, কিন্তু তারপরেও আমি বলবো যে আমাদের এবার এই প্রথম দেখলাম যে আমাদের মন্ত্রণালয়ে দুজন বেশ যোগ্য মানুষ আছেন, পরিবেশ মন্ত্রণালয়ে আব্দুল আওয়াল মিন্টু এবং ফরিদ সাহেব, এবং দুজনই কাজ করছেন। আমি নিজেও জলবায়ু পরিবর্তন এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে সিঙ্গাপুর এবং আপনার ইন্দোনেশিয়ায় গেলাম। তো এখানে একটা জিনিস দেখলাম যে ব্যাক টু বেসিকে যাচ্ছে তারা। সেটা কীরকম, যে আপনার যেটা আছে অতিরিক্ততে না যে কার্বন নিঃসরণ যেগুলো হয়, যেমন তারা রিনিউয়েবল এনার্জির দিকে বেশি যাচ্ছে, যেটা এবার অলরেডি আমরা করেছি। আমরা পরিবেশের জন্য যে পেট্রোল চালিত গাড়িগুলোকে আমরা অনুৎসাহিত করে এই বাজেটে আমরা যে ব্যাটারি চালিত গাড়িগুলোকে আমরা উৎসাহিত করছি।